Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. এই ভিডিওতে WB প্রাইমারি টেটের সিলেবাসের টপিক নম্বর 4 অর্থাৎ 4 নম্বর টপিকের ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম অ্যান্ড ফুড চেইন অর্থাৎ বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র এটা কি বা এই জিনিসগুলো থেকে আপনাদের প্রাইমারি টেটের জন্য বা সিটেটের জন্য কি জিনিস আপনাদেরকে পড়তে হবে, কোন কোন টপিকগুলো কোন কোন জিনিসগুলো আপনাকে পড়ে যেতে হবে এবং এখান থেকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন এই জায়গাগুলো থেকে আপনাদের কোন কোন জিনিসগুলো জানতেই হবে এবং যেগুলো জিনিস জানলে আপনাদের পরীক্ষায় প্রশ্নগুলো হয় কি ধরনের প্রশ্ন হয়, কোন কোন জিনিসগুলো আপনাদেরকে এই টপিকটা থেকে জানতে হবে সেইগুলো এই ভিডিওতে আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেব এবং এই টপিক থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে সেইগুলো নিয়েও আমরা এই ভিডিওতে কয়েকটি আলোচনা করব এবং অজস্র এমসিকিউ এর পিডিএফ আপনাদেরকে ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেব। আপনারা চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে যুক্ত হলে আপনারা ফ্রিতে ওগুলোর পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এক ঝলক আমি এই টপিক থেকে আপনাদেরকে কি পড়তে হবে সেই মেন পয়েন্টগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরব। দেখুন, এই টপিকটা থেকে প্রথমেই আমরা জানবো বাস্তু সংস্থান বা ইকোলজি কথাটা কি, এটা একটু ডিটেলসে বলবো। তারপরে আমরা জানবো বাস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এটা কি জিনিস। হ্যাঁ, এগুলো নিয়ে যদিও আমি অল্প বিস্তর বলেছি, তবুও আজকে কিছুটা বলার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো এর আগের ভিডিওতে টপিক নম্বর 2 যেটা 2 নম্বর টপিক সেটা আমি আপনাদের এর আগের ভিডিওতে দিয়েছি, সেগুলো নিয়ে আপনারা একটুখানি দেখে নেবেন। ঠিক আছে, এইগুলো কি হয়েছে আপনারা এগুলো স্ক্রিনশট করে নিয়ে খাতায় নোট করে নেবেন এবং এগুলোকে একবার বুঝে নেওয়ার চেষ্টা করুন। যদি বুঝে নিতে পারেন একবার, তাহলে আপনাদের আর দ্বিতীয়বার অন্য কোনো বই বা অন্য কোনো টপিক বা অন্য কোনো ইউটিউব ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনারা চ্যানেলের প্রতি আস্থা রাখতে পারেন। প্রত্যেকটা টপিক আপনার সিডিপি বলুন, ইভিএস বলুন, ম্যাথমেটিক্স বলুন, প্রত্যেকটার সিলেবাসের টপিক ওয়াইজ ভিডিও দেওয়া হয়। যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেননি, আমার চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্ট বানানো রয়েছে। সিডিপি বলে একটা প্লেলিস্ট রয়েছে, ইভিএস বলে প্লেলিস্ট রয়েছে। আগের ভিডিওগুলো দেখুন, সিলেবাস ধরে ভিডিও দেওয়া হয়েছে। ওকে, আর কি এই টপিক থেকে পড়বো? তারপরে আমরা পড়বো বাস্তুতন্ত্র 2 প্রকার। ঠিক আছে, বাস্তুতন্ত্র কয় প্রকার না 2 প্রকার। এইগুলো কি এইগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি। এই টপিকটা থেকেও কিন্তু এই জিনিসগুলো জানার রয়েছে। প্রথমে জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র এইগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে আমরা স্বাদু জল কি, লবণাক্ত জল কি বা এইগুলো জলের যে বাস্তুতন্ত্র সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে কিন্তু জানতে হবে। এখানে বাস্তুতন্ত্রের উপাদান বলতে অজীব উপাদান এবং জীব উপাদান বলে যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এই যে জীব উপাদানের মধ্যে এই জীব উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়, এগুলোকে যে আবার কতগুলো ভাগ আছে এগুলো নিয়ে খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে কোশ্চিন হয়, কী ধরনের কোশ্চেন হবে আমি আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বলে দেবো এবং এগুলোকে একটুখানি আপনাদেরকে ঝালিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা প্রাকৃতিক ও কৃত্রিম বাস্তুতন্ত্র রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। তাছাড়া খাদ্য শৃঙ্খল যেটা ফুড চেইন এটা কি জিনিস, এইটার উপরে তো জানতেই হবে, এখান থেকে তো প্রশ্ন একটা দুটো করে হয়ই। ঠিক আছে, তো এইগুলো জায়গা একটা আছে। আর এই খাদ্য শৃঙ্খল কী জিনিস আমরা জানলেই শুধু হবে না, এই খাদ্য শৃঙ্খলের কতগুলো টাইপ রয়েছে, কতগুলো প্রকারভেদ রয়েছে সেইগুলো আপনাদেরকে হাইলি ইম্পর্টেন্টভাবে খুব ভীষণভাবে গুরুত্ব দিয়ে আপনাদেরকে জানতে হবে। এইগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো বলবো গ্রেজিং ফুড চেইন বা গ্রেজিং বা চারণ ভূমি খাদ্য শৃঙ্খল কী জিনিস এইগুলোর উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তারপরে যে ডেট্রিটাস ফুড চেইন বা কর্কর খাদ্য শৃঙ্খল যেটা সেটা নিয়ে আমরা একটুখানি আপনাদেরকে জানাবো, এইগুলো থেকে কোশ্চিন হয়। এরপরে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। খাদ্য শৃঙ্খল যে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়, যেমন শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল এগুলো নিয়ে। এরপরে আমরা লিন্ডেম্যানের 10% নিয়ম বা 10% ল
10% ল এইগুলো সম্পর্কে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। ঠিক আছে, এরপরে জিপিপি অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশন এবং এনপিপি অর্থাৎ জিপিপি এবং এনপিপি কি এগুলো আপনাদেরকে বলবো। এগুলো থেকে আপনাদেরকে ভালো ক্রিটিক্যাল কোশ্চেনগুলো এই আজকালের প্রশ্নের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো হয়। ওকে, নেক্সট আমরা জানবো সালোক সংশ্লেষ কী জিনিস, এখানে কেন আমরা এই জিনিসটা পড়বো, যে রিলেটেডে পড়বো সেই অ্যাঙ্গেল থেকে আমরা এখানে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এরপরে আমরা জলাশয়ের বাস্তুতন্ত্র সম্পর্কে বেশ কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে। যদিও এর আগে আমি আপনাদেরকে বলেছি, তবুও এখানেও কিন্তু জলাশয়ের যে বাস্তুতন্ত্র সেইগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তো এখানে যে উৎপাদক, খাদক, বিয়োজক এগুলো কি জলজ বাস্তুতন্ত্রের সম্পর্কে আপনাদেরকে অ্যাঙ্গেলে এটা পড়তে হবে। তারপরে আমরা জলজ যে জীবগুলো তার যে 4টা শ্রেণী রয়েছে, তার 4টা শ্রেণীকে আপনাদেরকে একটু জানতে হবে, যেমন বেন্থস, নেকটন, নিউট্রন, প্ল্যাঙ্কটন এগুলো নিয়ে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি। আজকে অল্প বিস্তর আপনাদের সাথে আর একবার আলোচনা করে দেব। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। তারপরে আমরা এইটুকু আলোচনার পরে আমরা এখানে কয়েকটা এমসিকিউ রয়েছে, মাত্র 11টা এমসিকিউ এই ভিডিওতে আপনাদের আলোচনা করে দেব। এই 11টা এমসিকিউ এর মধ্যে যে কোনো একটা আমি আপনাদেরকে কমেন্টে জানাতে বলবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে কমেন্টের উত্তরটা আপনারা খুব সহজেই দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকেই দেখবেন, তারপরে এমসিকিউ আসবেন। একবারে যদি সময় না পান পরে থামিয়ে দিয়ে ভিডিওটা পর থেকে দেখুন, কিন্তু প্রথমেই এমসিকিউ এর দিকে তাকাবেন না। ঠিক আছে, এমসিকিউগুলো দেখলে পুরো ভিডিওটা সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার হবে না। প্রথমত আমাদেরকে ধারণা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এইগুলো ধারণা যখন ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনারা এমসিকিউ নিয়ে নাড়াচাড়া করবেন। ওকে, তো চলুন আজকে এখানে আমরা শেষ করছি না, আমরা প্রথম থেকে আমরা যে এগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো আমরা শুরু করি। তো একে একে শুরু করব। শুরু করার আগে আরও একবার আপনাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম গুরুত্বপূর্ণ সিলেবাস ওয়াইজ ভিডিওগুলো পেতে। যখনই আমি আপনাদেরকে আপডেট দেব তখনই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলের পাশে থাকুন। আমি আজকে যেটা বলছিলাম যে 4 নম্বর টপিক, সেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংস্থান এবং ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র। এই দুটো কী জিনিস, হ্যাঁ, এই দুটোকে একটু আমরা ভালো করে জানবো, তারপরে ফুড চেইন সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের এই টপিকটা কভার করা হবে। তো এই টপিকটা শুধুমাত্র ডাব্লিউবি প্রাইমারি টেটের ক্ষেত্রেই প্রযোজ্য এটা এরকমও না, বিভিন্ন স্টেটের ক্ষেত্রেও, বিভিন্ন স্টেট ত্রিপুরা বলেন, আসাম বলেন, অন্যান্য যে এক্সামগুলো আছে সেখানেও কিন্তু এই টপিকটা রয়েছে। এবং হাইলি ইম্পর্টেন্ট টপিক ফুড চেইন বলেন, ইকোলজি, ইকোসিস্টেম, এই জায়গাগুলো এইগুলো থেকে কিন্তু একটা দুটো করে প্রায় প্রত্যেকটা এক্সামই কোশ্চিন তুলে। তো সিটেটের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা সিটেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আদার্স স্টেটের রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলের কিন্তু প্লেলিস্ট থেকে আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা বলছিলাম, ইকোলজি। ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংস্থান। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইকোলজি শব্দটা দুটি গ্রিক শব্দ ওইকস এবং লোগোস, এই দুটো শব্দ থেকে নেওয়া হয়েছে। তো এই ওইকস এবং লোগোস এটা দুটো শব্দ, এটা গ্রিক শব্দ। কোন শব্দ? এই দুটো শব্দ হচ্ছে গ্রিক শব্দ, এবং ইকোলজি এই শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ। ওকে, তো এই দুটো গ্রিক শব্দের সমন্বয়ে কিন্তু ইকোলজি কথাটা নেওয়া হয়েছে। তো এই ওইকস মানে কি, লোগোস মানে কি, যার থেকে ইকোলজি তৈরি হয়ে গেল কেমন করে? তো অ্যাকচুয়ালি এই ওইকস কথাটার মানে হচ্ছে গৃহ বা ঘর, মানে হাউস বা রুম বলতে পারেন। এবং লোগোস, এই লোগোস কথাটার মানে হচ্ছে অধ্যয়ন করা বা স্টাডি করা, অর্থাৎ গৃহ বা ঘর নিয়ে যেখানে আলোচনা করা হয়, যেখানে অধ্যয়ন করা হয়, পড়াশোনা করা হয়, স্টাডি করা হয়, তাকেই বলা হচ্ছে ইকোলজি বা বাস্তু সংস্থান। ওকে, এই ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন 1866 সালে জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল। তো তার একটা বিখ্যাত বই ছিল, তার সেই বিখ্যাত বইতে এই 1866 সালে এই জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল তার একটা বিখ্যাত বই জেনারেল মরফোলজি ডার অর্গানাইজমেন্ট, বা একে ইংলিশে বলা হয় জেনারেল মরফোলজি অফ দ্য অর্গানিজমস, এই বইটাতে
তো এই বইটাতে তিনি 1866-এ এই আর্নেস্ট হেকেল এই ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, তো ইকোলজি বা বাস্তু সংস্থানটা হলো জীবের অধ্যয়ন এবং কিভাবে তারা তাদের পরিবেশের সাথে, তাদের চারপাশের পরিবেশের সাথে যোগাযোগ করে ও বসবাস করে তা নিয়ে অধ্যয়ন করার যে শাখা, সেটাকেই বলা হচ্ছে ইকোলজি বা বাস্তু সংস্থান। ঠিক আছে, এগুলো খুব সুন্দর করে বাংলায় লিখে দিয়েছি, আপনারা এগুলো একটু খাতায় নোট করে নিয়ে পড়াশোনা করবেন। নেক্সটে আমরা জানবো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এটা কি না, এটা হচ্ছে যে বাস্তুতন্ত্র বা ইকোলজি, ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম হলো একটি জীবন্ত ব্যবস্থা, একটি জীবন্ত ব্যবস্থা। আমরা এর আগে যেটা দেখলাম ইকোলজি মানে বাস্তু সংস্থান। এই বাস্তু সংস্থান হচ্ছে ঘর বাড়ি নিয়ে, বাড়িঘর নিয়ে আপনার পরিবেশের সাথে আপনার কীরকম যোগাযোগের ব্যবস্থাপনা, এই পরিবেশটা কেমন, হ্যাঁ, সেটা নিয়ে স্টাডি করা হচ্ছে বাস্তু সংস্থান বা ইকোলজি। আর ইকোসিস্টেমটা কি না, ওইখানে গিয়ে ওই ইকোলজিতে যে আপনি রয়েছেন, আপনার জীবন্ত যে প্রাণী, সেই তাদেরকে নিয়ে এই জীব এবং অজীব উপাদানের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা নিয়ে আলোচনা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। ওকে, তো এই সমস্ত জীবন্ত প্রাণী একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং তাদের বৃদ্ধি, প্রজনন এবং অন্যান্য ক্রিয়াকলাপ বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদানগুলির দ্বারা প্রভাবিত হয়। তো এই একটা জায়গা ছিল। এবং এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম কথাটা প্রথম ব্যবহার করেছিলেন এজি ট্যান্সলে। তো এই এজি ট্যান্সলে 1935-এ এই ইকোসিস্টেম কথাটা প্রথম ব্যবহার করেছিলেন। তিনি এই ইকো কথাটার দ্বারা পরিবেশ কথাটাকে বোঝাতে চেয়েছিলেন। ঠিক আছে, এই একটা জিনিস ছিল। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বাস্তুতন্ত্র দুই প্রকার। কত প্রকার না, দুই প্রকার। একটা হচ্ছে এই বাস্তুতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। এই জলজ বাস্তুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয় প্রত্যেকটাকে। হ্যাঁ, এই জলজ বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা ডিটেলসে বলবো, তারপরে স্থলজ বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো প্রথমে আমরা বলবো জলজ বাস্তুতন্ত্র। এই জলজ বাস্তুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বাদু জলের বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে লবণাক্ত জলের বাস্তু। তো চলুন, স্বাদু জলের বাস্তুতন্ত্র কী জিনিস না, স্বাদু জলের বাস্তুতন্ত্রকেও আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র, একটা হচ্ছে লোটিক আর একটা হচ্ছে জলাভূমি বা জলাশয়। তো এই দুটো জিনিস খুব ভালোভাবে জানতে হবে আপনাকে যে লেন্টিক এবং লোটিক কী জিনিস না। লেন্টিক হলো সেই বাস্তুতন্ত্র যেখানে স্থির জলের একটা অংশ থাকে, যেমন পুকুর, হ্রদ, জলাশয়, এই জায়গাগুলো। ঠিক আছে, স্থির জল যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে লেন্টিক জল, যেখানে লেন্ট করে। ঠিক আছে, যেখানে এক জায়গায় থেমে থাকে, স্থির থাকে যে জায়গার জল, এবং সেই জায়গায় ধরুন এই যে একটা পুকুর, এই পুকুরে যে জলটা রয়েছে এই জলটা তো আর স্রোতের মতো গতিশীল না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে যায় না। যেখানে স্থিরভাবে থাকে সেটাকে বলা হচ্ছে লেন্ট করা, লেন্টিং। ঠিক আছে, লেন্টিক। তো এই একটা জিনিস ছিল লেন্টিক। আর একটা হচ্ছে লোটিক, ভেরি ইম্পর্টেন্ট। লোটিক দুটো গুলিয়ে ফেলবেন না। লোটিক যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্রুত গতিশীল জল, যেমন আমরা বলতে পারি স্রোতের জল, বা মানে স্রোত, বা যেখানে স্রোত বয়, বা যেমন নদীতে। ঠিক আছে, এই রকম জায়গাগুলোতে আমরা যেটাকে বাস্তু সংস্থান দেখতে পাই বা বাস্তুতন্ত্র দেখতে পাই সেটাকে বলা হচ্ছে লোটিক। ওকে, তো এই জায়গাগুলো হলো জলাভূমি, যেখানে মাটি অন্তত পক্ষে পরিপূর্ণ বা প্লাবিত হয় তাকে জলাভূমি বলা হয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যেটা জানবো যে লবণাক্ত জলের বাস্তুতন্ত্র। না, লবণাক্ত জলের বাস্তুতন্ত্র কী জিনিস স্যার? লবণাক্ত জলের বাস্তুতন্ত্রকেও আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি বা তিন প্রকার এখানে দেখতে পাই। যেমন একটা হচ্ছে বেন্থিক, দুই নম্বর হচ্ছে পিলেজিক আর তিন নম্বর হচ্ছে নেরিটিক। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাগুলো। বেন্থিক না, বেন্থিক কি? বেন্থিক হচ্ছে সমুদ্রের গভীর জলের যে বাস্তুতন্ত্র, সমুদ্রের গভীর জলের যে বাস্তুতন্ত্র সেটাকে বলা হচ্ছে বেন্থিক। অর্থাৎ সমুদ্র, এই ধরুন এটা একটা সমুদ্র, এই সমুদ্রের যে নিচের যে বাস্তুতন্ত্রটা রয়েছে, ঠিক আছে, সেই বাস্তুতন্ত্রটাকে বলা হচ্ছে, সব নিচের যে বাস্তুতন্ত্র, সর্বনিম্নের স্তরে যে বাস্তুতন্ত্র সেটাকে হচ্ছে বেন্থিক। পিলেজিক হচ্ছে কি না, উন্মুক্ত জলের উপরিপৃষ্ঠ। ধরুন এখানে উপরের যে জল, যে বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়, এখানে যে সমস্ত জীবজন্তু বা
পোকামাকড়, এখানে যে বাস্তুতন্ত্রটা দেখতে পাওয়া যায় সেখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে পিলেটিক। এবং নেরিটিক হচ্ছে অগভীর জলের বাস্তুতন্ত্র, অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, এইটাকে বলা হচ্ছে নেরিটিক। ঠিক আছে, এই জায়গাগুলো আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। বেন্থিক কী, পিলেজিক কী, নেরিটিক কী, এগুলো গুলিয়ে ফেললে হবে না, এগুলো ভালোভাবে বুঝুন তাহলেই পারবেন। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো বাস্তুতন্ত্রের উপাদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্রের উপাদানকেও কিন্তু বাস্তুতন্ত্রের দুইটি প্রধান উপাদান রয়েছে, একটা হচ্ছে অজীব উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। ভালো করে বুঝবেন, একটা অজীব উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। এই অজীব উপাদান কি? অজীব মানেই বুঝতে পারছেন যেখানে প্রাণ নেই, তাহলে এই প্রাণহীন সকল উপাদানকেই অজীব উপাদান বলা হয়। উদাহরণগুলো ভালো করে জানুন, এগুলো থেকে এমসিকিউ রয়েছে, যেমন লবণ, মাটি, আলো, জীবের মৃত দেহাবশেষ ইত্যাদি, এইগুলোকে বলা হচ্ছে অজীব উপাদান। এই অজীব উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন একটা জৈব উপাদান বা ভৌত উপাদান বলা হয়, আর একটা অজৈব উপাদান। এগুলো একটু মাথায় রাখবেন, ভালো করে পড়ুন, ভালো করে বুঝুন। অজৈব উপাদান কোনটা না? অজৈব উপাদানের উদাহরণ হলো মাটি, জল, আলো, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি ইত্যাদি। আর জৈব উপাদান যেটা হচ্ছে কি না, জীবের মৃত ও গলিত দেহাবশেষ জৈব উপাদান হিসাবে পরিচিত। তো জীবের যে মৃত ও গলিত দেহাবশেষ এটাকে কিন্তু জৈব উপাদান বলা হয়। ঠিক আছে, এই জায়গাগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলো হাইলি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চিন হয়। এবারে আমরা জানবো জীব উপাদান। আমরা একটু আগে দেখলাম কি না অজীব উপাদান। ঠিক আছে, এই অজীব উপাদান দেখলাম। এবার আমরা জানবো জীব উপাদান। জীব উপাদান 2 নম্বরে জীব উপাদান। তো আমাদের পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। ঠিক আছে, যেমন মানুষ, গরু, ছাগল, পাখি ইত্যাদি ইত্যাদি, এইগুলোকে কি বলা হয় না জীব উপাদান বলা হয়। এই জীব উপাদানকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎপাদক, 2 নম্বর হচ্ছে খাদক এবং 3 নম্বর হচ্ছে বিয়োজক। না উৎপাদক কি, খাদক কি, বিয়োজক কি, এইগুলো খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে জানতে হবে। এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই 4 নম্বর টপিকের জন্যে। যারা উৎপাদক কারা না, যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে উৎপাদক। যেমন আপনি মানুষ, আপনি কিন্তু নিজের খাবার নিজেই তৈরি করতে পারেন না। আপনি কি করেন? চাষবাস এটা ওটা করে সেখান থেকে কালেক্ট করে তারপর আপনি খাবারটা খান। তো যেমন গাছপালা, উদ্ভিদ, এই উদ্ভিদেরা কিন্তু নিজেদের খাবার নিজেরাই তৈরি করে না, আপনি কিন্তু তাকে খাবারটা দেন না, ওর নিজের খাবার নিজেরাই তৈরি করে। তো কোন প্রসেসের মাধ্যমে করে আপনারা প্রত্যেকেই জানেন, সেই প্রসেসগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো যেই পদ্ধতি মানে এই উদ্ভিদেরা কি করে নিজের খাবার নিজেরাই তৈরি করে, যার জন্য এই উদ্ভিদকে বলা হয় উৎপাদক। কি বলা হয়? উৎপাদক বলা হয়। তাহলে আপনি যদি প্রশ্ন করা হয় যে উৎপাদক কাদেরকে বলা হয়, তাহলে যারা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, যেমন উদ্ভিদ। ঠিক আছে, এবারে খাদক কাদের বলা হয়? খাদক কাদের বলা হয়? যারা খায়, মানে অন্যদেরকে খেয়ে নেয়, যারা খেতে পছন্দ করে তাদেরকে আমরা বলবো খাদক। তো এই খায় তো প্রত্যেকেই। এবার খাদক বলছে কি না, আপনি কি করেন, আপনি মানুষ, আপনি কি অন্য যে উৎপাদকদেরকে আপনি খাচ্ছেন, এই যে উৎপাদক আমরা পড়লাম, উৎপাদক, এই উৎপাদককে আপনি খান। ঠিক আছে, যে কোনো উপায়ে আপনি উৎপাদককে খাচ্ছেন, সেটাকে তাদেরকে বলা হচ্ছে খাদক। অর্থাৎ যেসব প্রাণী বা যারা উদ্ভিদ বা প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকেই খাদক বলে। কি বললাম না, যেসব প্রাণী বা যারা উদ্ভিদ বা প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে কি বলে? খাদক বলে। যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো খাদক কাদের বলে? তাহলে মানুষ, গরু, ছাগল ইত্যাদি, এগুলোকে কি বলা হয়? খাদক বলা হয়। এরা কি করে? এই মানুষ, গরু, ছাগল এরা কি করে? হয় উদ্ভিদ খায় বা প্রাণীদেরকে খায়, কোনো না কোনো প্রাণী এরা খায় বা উদ্ভিদদের খায় বলে এদেরকে কি বলা হয়? খাদক বলা হয়। ওকে, এরপরে বিয়োজক। বিয়োজকটা কি এটা কিন্তু আপনাদেরকে ভালো করে জানতে হবে। বিয়োজককে পচনকারী নামেও বলা হয়, পচনকারীও এদেরকে বলা হয়। অর্থাৎ যেসব অণুজীব, এই ব্যাকটেরিয়া ও ছত্রাক, যেসব অণুজীব মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে
তা থেকে কিছু অংশ নিজেরা শোষণ করে এবং বাকি অংশ পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, তাকেই বিয়োজক বলা হয়। কি বললাম দেখুন, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এই ব্যাকটেরিয়া এবং ছত্রাক কী করছে, মৃত উদ্ভিদ এবং প্রাণীর উপর ক্রিয়া করছে, হ্যাঁ, করে কিছু অংশ তারা নিজেরা শোষণ করে এবং কিছুটা অংশ পরিবেশের মাটি এবং বায়ুতে এগুলো বিয়োজিত হয়, মানে জমা পড়ে যায়, এদেরকে বলা হচ্ছে বিয়োজক। তাহলে কাদেরকে বিয়োজক বলা হলো? এই যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক যেটাকে শোষণ করে নিল এবং কিছুটা অংশ এরা মাটিতে ফেলে দিল, এদেরকে বলা হচ্ছে বিয়োজক। এদের অপর নাম আমরা ডেট্রিভোর বলে, যারা পচা গলা খাদ্যবস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এই যে ব্যাকটেরিয়া ছত্রাক, এদেরকে বলা হচ্ছে ডেট্রিভোর। কি বলা হয় না, ডেট্রিভোর বলা হয়। এবং যে পচা গলা বস্তু খায় তাদেরকে বলা হয় ডেট্রিটাস প্রাণী, ডেট্রিটাস। এরপরে আমরা জানব প্রাকৃতিক ও কৃত্রিম বাস্তুতন্ত্র। প্রাকৃতিক এবং কৃত্রিম বাস্তুতন্ত্র, এই প্রাকৃতিক বাস্তুতন্ত্র কি, কৃত্রিম বাস্তুতন্ত্র কি, এইগুলো সম্পর্কে আপনাদেরকে প্রথমত জানতে হবে। প্রাকৃতিক বাস্তুতন্ত্র বুঝতেই পারছেন যে যেটা প্রকৃতি থেকে তৈরি হয়, অর্থাৎ বলছে যে এই ধরনের বাস্তুতন্ত্র প্রকৃতি নিজেই তৈরি করে, অর্থাৎ মানুষের প্রচেষ্টা ছাড়াই যে সমস্ত বাস্তুতন্ত্র তৈরি হয়, নিজে থেকেই তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। যেমন বন, পুকুর, হ্রদ, মহাসাগর, এইগুলো কি নিজে থেকেই তৈরি হয়। আপনি নিজে থেকে কিন্তু বন তৈরি করেননি বা পুকুর তৈরি করেননি বা হ্রদ বা মহাসাগর এই জায়গাগুলো তৈরি করেননি। তো এইগুলো কিন্তু আপনাকে বলতে হবে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। কি না, প্রাকৃতিক বাস্তুতন্ত্র। এবং কৃত্রিম বাস্তুতন্ত্র কি, সরি এখানে পুকুরটা হবে না, পুকুরটা মানুষ তৈরি করতে পারে, যার জন্য পুকুরটা হবে না, ঠিক আছে, এটা হবে না। এখানে কৃত্রিম বাস্তুতন্ত্র, এই পুকুরটা কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্রের অন্তর্গত হবে। এই ধরনের বাস্তুতন্ত্র মানুষের দ্বারা তৈরি করা হয়, অর্থাৎ যে ধরনের বাস্তুতন্ত্রটা মানুষ নিজে থেকে তৈরি করে সেটাকে বলা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। যেমন ফসলের মাঠ, আপনি কিছু চাষবাস করলেন, সেটা কিন্তু নিজে থেকে তৈরি হয়নি, ওটা আপনি নিজে থেকে চাষবাস করেছেন, ধরুন ধান ক্ষেত, হ্যাঁ, তো ওই ক্ষেতটা আপনি নিজে থেকে চাষবাস করে তৈরি করছেন, যেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র। বাগান তৈরি করেছেন, সেটাও কিন্তু নিজে থেকে তৈরি হয়নি, সেটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম, বাঁধ। এরপরে আমরা জানবো খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। এই খাদ্য শৃঙ্খল বা ফুড চেন কি না, খাদ্য শৃঙ্খল হলো জীবের একটি রৈখিক ক্রম, অর্থাৎ সরল রৈখিকভাবে এটা যায়। কেমন করে যায়? যেখানে পুষ্টি এবং শক্তি এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হয়। এটি ঘটে যখন একটি জীব অন্য জীবকে গ্রাস করে, অর্থাৎ একটা জীব যখন অন্য জীবকে খেয়ে নেয়, হ্যাঁ, তখন কিন্তু কি হয়, এই এক ধরনের পুষ্টি আর একটা জীবে কি হয়, স্থানান্তরিত হয়, চলে যায়। তো এর মাধ্যমে যে শক্তিটার স্থানান্তরিত হলো, এটাকে বলা হচ্ছে চেন সিস্টেমে যায়, এটাই বলা হচ্ছে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল। তো এটি উৎপাদক জীবের সাথে শুরু হয়, চেইন অনুসরণ করে এবং পচনশীল জীবের সাথে এটা শেষ হয়, ঠিক আছে। একটি তৃণভূমি বাস্তুতন্ত্রে একটি ফড়িং ঘাস খেতে পারে, একটি উৎপাদক, অর্থাৎ এই ঘাসটা একটা উৎপাদক, তাহলে এই ফড়িংটা কি করলো, একটা উৎপাদককে খেয়ে নিল। আবার ফড়িং একটি ইঁদুর দ্বারা খেতে পারে, অর্থাৎ ফড়িংটাকে একটা ইঁদুর খেয়ে নেয়, এই ইঁদুরটা খেতে পারে, যা একটা সাপ দ্বারা গ্রাস হয়, অর্থাৎ এই ইঁদুরটাকে আবার সাপটা খেয়ে নেয়, ঠিক আছে, এইগুলো। তো অবশেষে একটা বাজ পাখি যেটাকে একটা শীর্ষ শিকারী বলা হয়, নিচে নেমে এসে সাপটাকে ছিনিয়ে নেয়, ঠিক আছে, প্রত্যেকের দ্বারা গ্রাস হয়। সাধারণত একটি খাদ্য শৃঙ্খলে 3 থেকে 5টি ধাপ বা স্তর থাকে। তো আমরা এখানে দেখলাম কি না, একটা উৎপাদক, যেমন আমরা এখানে ঘাস দেখলাম, এই ঘাসটাকে যেমন একটা ফড়িং খেয়ে নিল, ফড়িংকে আবার ইঁদুর খেলো, ইঁদুরকে আবার একটা সাপ খেলো, তো আবার এই সাপটাকে কে খেলো না, একটা বাজ পাখি এসে খেয়ে নিল, ঠিক আছে। তো এইগুলো একটা ধাপ, 1টা 2টো 3টে 4টা, এরকম মোটামুটি 3 থেকে 5টা ধাপ, হ্যাঁ, এটা থাকে এবং এই ধাপগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এইগুলো নিয়ে আলোচনা করব, চলুন।
আচ্ছা, প্রথমে তারপরে আমরা যেটা জানবো যে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ অর্থাৎ টাইপগুলো জানতে হবে। অর্থাৎ প্রকৃতিতে সাধারণভাবে শক্তির সঞ্চার অনুসারে দু ধরনের খাদ্য শৃঙ্খল আমরা দেখতে পাই। যেমন একটা হচ্ছে গ্রেজিং বা চারণভূমি খাদ্য শৃঙ্খল, এই গ্রেজিং ফুড চেইনটা কি, এবং 2 নম্বরে হচ্ছে ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল, যেটাকে বলা হয় ডেট্রিটাস ফুড চেইন। তো এইগুলো নিয়ে একটুখানি আমাদেরকে ডিটেলসে জানতে হবে যে গ্রেজিংটা কি, ডেট্রিটাস কি, এইগুলো। ওকে, তো চলুন এইগুলো একে একে জেনে নিই। প্রথমে জানবো গ্রেজিং। এই গ্রেজিং বা চারণভূমি খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং ফুড চেইন বলা হয় ইংলিশে। তো যে প্রকার খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ বা উৎপাদক শ্রেণী সৌরশক্তিকে রাসায়নিক শক্তির রূপান্তরের মাধ্যমে নিজ দেহে যে শক্তি সঞ্চয় করে তা ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদেহে সঞ্চারিত হয়, তাদের চারণভূমি খাদ্য শৃঙ্খল বলে। অর্থাৎ বুঝতে পারলেন যে চারণভূমি কী জিনিস না, চারণভূমি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে একটা সবুজ উদ্ভিদ কি হলো, একটা সবুজ উদ্ভিদ প্রথমে সৌরশক্তি সালোক সংশ্লেষের মাধ্যমে সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে নিজ দেহের মধ্যে রাখলো। এবার সেই শক্তিটা কি করলো, একটা তৃণভোজী, যারা তৃণভোজী যেমন গরু, ছাগল, ভেড়া, এইগুলো কি হয়, ওই ঘাসগুলোকে খেয়ে নেয়, উদ্ভিদগুলোকে খেয়ে নেয়, এবং ওই তৃণভোজীগুলোকে আবার মাংসাশী প্রাণী দ্বারা খেয়ে নেয়। তো এইগুলো একটা দেহ থেকে আর একটা দেহে স্থানান্তরিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে চারণভূমির খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, বোঝা গেল? এই ধাপটাকে বলা হচ্ছে চারণভূমির খাদ্য শৃঙ্খল। তো এই ধরনের খাদ্য শৃঙ্খলকে আবার 2 ভাগে ভাগ করা হয়, এই চারণভূমিটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল আর একটা হচ্ছে পরজীবী শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল। প্রথমে আমরা একটা উদাহরণ দিব। উদাহরণ এইখানে কয়েকটা উদাহরণ রয়েছে, 1, 2, 3টে, এই 3 নম্বর পর্যন্ত উদাহরণ দেওয়া রয়েছে। এই সাইডের এখানে এইগুলোতে রয়েছে উৎপাদক, এবং এই দিকে রয়েছে আপনার খাদক, এখানে রয়েছে গৌণ খাদক, এবং এইদিকে প্রগৌণ খাদক, এইরকম করে রয়েছে। তো প্রথমে একটা উদাহরণ হচ্ছে পুকুরের খাদ্য শৃঙ্খল সম্পর্কে জানবো। পুকুরের খাদ্য শৃঙ্খল সম্পর্কে প্রথমে উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটন একটা উৎপাদক, ঠিক আছে। এগুলো বিয়োজিত হয়ে ছত্রাক, আপনার ব্যাকটেরিয়া, এইগুলো হয়ে আপনার এখানে জুপ্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে জুপ্ল্যাঙ্কটন খেয়ে নেয়। এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য গ্রহণ করে, এবং এগুলোকে আবার জুপ্ল্যাঙ্কটন এসে খেয়ে নেয়। এবার জুপ্ল্যাঙ্কটনগুলোকে আবার ছোট মাছগুলো খায়, আবার ছোট মাছগুলো বড় মাছ দ্বারা গ্রাস হয়। ঠিক আছে, মানে ছোট মাছগুলোকে বড় মাছ খেয়ে নেয়। এইভাবেই কিন্তু খাদ্য শৃঙ্খলটা বজায় থাকে এদের পুকুরের খাদ্য শৃঙ্খল। এটা 2 নম্বরে যেটা দেখবো অরণ্যের খাদ্য শৃঙ্খল। এই অরণ্যের খাদ্য শৃঙ্খল যেমন সবুজ উদ্ভিদ, এখানে এই সবুজ উদ্ভিদ যেমন বন জঙ্গলের মধ্যে যেটা খাদ্য শৃঙ্খল, সেটাকে বলা হচ্ছে অরণ্যের খাদ্য শৃঙ্খল। এখানে যে সবুজ উদ্ভিদগুলো রয়েছে, এখানে এগুলোকে হরিণ খায়, এগুলোকে হরিণ অর্থাৎ এগুলোকে হরিণকে প্রাথমিক খাদক এখানে বলা হবে এই অরণ্যের খাদ্য শৃঙ্খলে। আবার তারপরে এই হরিণকে আবার বাঘ, সিংহ এগুলো খেয়ে নেয়। তো এইগুলোকে বলা হচ্ছে গৌণ খাদক বা প্রগৌণ খাদক। এরপরে 3 নম্বরে স্থলভাগের খাদ্য শৃঙ্খল। স্থলভাগের খাদ্য শৃঙ্খল যেমন সবুজ উদ্ভিদ, এটা একটা উৎপাদক, বা ঘাস, এগুলো একটা উৎপাদক। এই উৎপাদকগুলোকে ফড়িং খায়, তারপরে ফড়িংগুলোকে আবার ব্যাঙেরা খেয়ে নেয়, ব্যাঙকে আবার সাপ খেয়ে নেয়, আর সাপকে আবার ময়ূর খেয়ে নেয়। তো এইগুলো স্থলভাগের খাদ্য শৃঙ্খল। এই চার্টটা কিন্তু আপনারা ভালো করে দেখুন, এগুলো এইভাবে খাতায় এগুলো নোট করে নেবেন। ঠিক আছে, এগুলো স্ক্রিনশট করে খাতায় নোট করে নিন। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথম আমরা কি দেখলাম না, 1 নম্বরে দেখলাম গ্রেজিং বা চারণভূমি খাদ্য শৃঙ্খল। এবার জানবো আমরা কর্কর। এই কর্কর খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস ফুড চেইন, খুব ইম্পর্টেন্ট। ডেট্রিটাস এটাও বাংলাতে থাকে পরীক্ষায়, এই টার্মগুলো দেখে নেন, টার্মগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের। এরকম থাকবে ডেট্রিটাস ফুড চেইন বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি, হয়তো কর্কর খাদ্য শৃঙ্খল কথাটা লেখা নেই, বা কর্কর থাকলে আপনাকে এই টার্মগুলো কিন্তু দেখে নিতে হবে আপনাকে ভালো করে। আচ্ছা, যে খাদ্য শৃঙ্খলে পচা জৈব বস্তু বা বিয়োজক স্তর থেকে শুরু করে খাদ্য স্তরে ধাপে ধাপে শক্তি স্থানান্তরিত হয়, তাদেরকে কর্কশ খাদ্য শৃঙ্খল বলা হয়।
কি বললাম না, যে খাদ্য শৃঙ্খলে পচা খাদ্যবস্তু বা পচা জৈব বস্তু বা বিয়োজক স্তর থেকে শুরু করে খাদক স্তরে ওই পচা জিনিসগুলো কি হলো ধীরে 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 এই খাদক স্তরে খেয়ে নেয়, এগুলোকে আবার কেউ না কেউ খায়। তো এই জিনিসগুলো যে ধাপে ধাপে মানে পচা, এইখানেও তো কিছু একটা জৈব শক্তি রয়েছে, এখানে যে শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো কি হয় ধীরে 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 খাদকের মধ্যে স্থানান্তরিত হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি এগুলো মানে হচ্ছে স্থানান্তরিত হচ্ছে তাদের বলা হচ্ছে কর্কর খাদ্য শৃঙ্খল বা কর্কশ খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস ফুড চেন। ঠিক আছে, তো বিজ্ঞানী হেল্ড এবং ওডাম, এই বিজ্ঞানী হেল্ড এবং ওডাম দক্ষিণ ফ্লোরিডার লবণাক্ত জলাভূমির ম্যানগ্রোভ অরণ্যের উপর ভিত্তি করে কর্কশ খাদ্য শৃঙ্খলের দৃষ্টান্ত দিয়েছিলেন। এটা একটা জিনিস মনে রাখবেন ভালো করে। এখানে লবণাক্ত জলাভূমির ম্যানগ্রোভ উদ্ভিদের পাতা অগভীর উষ্ণ জলের ছত্রাক ব্যাকটেরিয়া কর্তৃক বিয়োজিত হলে সেগুলিকে পতঙ্গের লার্ভা, নিমাটোডস ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে, এদেরকেই ডেট্রিটাস বলা হয়। ঠিক আছে, তো এই ডেট্রিটাস কাদের বলা হচ্ছে, এই যে পতঙ্গের লার্ভা, তারপরে আপনার এই নিমাটোডস ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে, এদেরকে কি করছে ডেট্রিটাস বলা হয়। ডেট্রিটাস কি না, যারা পচা খাদ্যবস্তুগুলোকে খেয়ে নেয় তাদের বলা হচ্ছে ডেট্রিটাস। এদের আবার ছোট ছোট মাছ খাদ্যরূপে গ্রহণ করে। তো এই যে আমরা উদাহরণ দিতে পারি, একটা উদাহরণ হচ্ছে কি যে পচনশীল জৈব বস্তু যেটা, এটা কি হচ্ছে ডেট্রিটাস কনজিউমার হয়ে ছোট মাংসাশী মাছ খেয়ে নেয়, তারপরে বড় মাংসাশী মাছ এগুলো খায়। ঠিক আছে, তো এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তারপরে আমরা জানবো খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ। খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ হচ্ছে কি, বাস্তুতন্ত্রের খাদকের সম্পর্কের ভিত্তিতে আবার মোটামুটি 3 ভাগে ভাগ করা হয় এটাকে, খাদ্য শৃঙ্খলকে। একটা হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল, 2 নম্বর হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, আর 3 নম্বর হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। আচ্ছা, শিকারী খাদ্য শৃঙ্খল কি না, যে খাদ্য শৃঙ্খলে সাধারণত তৃণভোজী প্রাণীদের প্রাথমিক খাদক স্তর থেকে শুরু হয় এবং খাদকের সম্পর্কের ভিত্তিতে বৃহত্তর মাংসাশী প্রাণীর স্তরে শেষ হয়, তাকেই শিকারী খাদ্য শৃঙ্খল বলা হয়। বোঝা গেল কি বললাম? বললাম যে খাদ্য শৃঙ্খলে সাধারণত তৃণভোজী প্রাণীদের প্রাথমিক খাদক স্তর থেকে শুরু করে খাদকের সম্পর্কের ভিত্তিতে বৃহত্তর মাংসাশী প্রাণীর স্তরে গিয়ে শেষ হয়, এই যে তৃণভোজী প্রাণীদেরকে প্রথমে খেয়ে নেয়। তো এইটাকে বলা হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল। এগুলো কিন্তু এই খাদ্য শৃঙ্খলগুলো কিন্তু এমনি এমনি খাওয়া যায় না, এগুলোকে শিকার করে খেতে হয়, এই জন্য এগুলোকে বলা হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল। যেমন আমরা দেখেছি ঘাস ফড়িং, এটা কিন্তু তৃণভোজী। ঠিক আছে, এই তৃণভোজী এই ফড়িংটা কী হয়, ঘাসগুলোকে খায়, এই জন্য ঘাস ফড়িং বলা হয়েছে। তো এই ঘাস ফড়িংটা ব্যাঙ দ্বারা গ্রাস হয়, ব্যাঙ খেয়ে নেয়, এটা একটা আবার মাংসাশী প্রাণী। এই ব্যাঙকে কিন্তু সাপটাকে এমনি এমনি খেতে পারে না, কি করে শিকার করে খেতে হয়, এই জন্য শিকারী খাদ্য শৃঙ্খল বলা হয়েছে। আবার সাপ আবার ময়ূর দ্বারা গ্রাস হয়, এই জন্য এটাকে শিকারী খাদ্য শৃঙ্খল বলা হয়েছে। ঠিক আছে, তো এই একটা জিনিস ছিল। 2 নম্বর হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী খাদ্য শৃঙ্খলটা কি না, বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খলে খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী বা হোস্ট থেকে শুরু হয় এবং পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয়, তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়। যেমন মানুষ, কৃমি, বিয়োজক। মানুষ ধরেন একটা বৃহৎ প্রাণী বা হোস্ট, এটা একটা জায়গা, এইখান থেকে শুরু হয়ে এরা পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় আবার। তো এই মানুষ ধরেন মারা গেল, তখন এগুলো আবার কৃমি বা বিয়োজক দ্বারা মানে শেষ হচ্ছে। তো এই রকম করে যে ধরনের খাদ্য শৃঙ্খল হচ্ছে, পচন হচ্ছে মানুষ ধরনের হলো, তো এটাকে পচে গিয়ে বিয়োজকের তৈরি হয়, রূপান্তরিত হয়। তো এইগুলো কিন্তু এটাকে বলা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসিটিক ফুড চেইন। ঠিক আছে, এটা একটা জিনিস জানবেন। এরপরে হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এই মৃতজীবী খাদ্য শৃঙ্খলটা কি বলছে, বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খল শক্তির প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী বিয়োজক স্তরের মধ্যেই আবদ্ধ, অর্থাৎ এরূপ খাদ্য শৃঙ্খলে
মৃত ও গলিত জীবদেহ থেকে ক্রমান্বয়ে জীবাণুর দিকে শক্তি প্রবাহ দেখা যায় তাদেরকে বলা হয়েছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। যেমন মৃত উদ্ভিদ বা পচা জৈব পদার্থ থেকে এগুলো কি হয়, এগুলো কিন্তু ছত্রাক দ্বারা মানে এগুলো ছত্রাকে পরিণত হয়, তারপরে আবার এগুলো থেকে ব্যাকটেরিয়ায় পরিণত হয়। তো এই ধারাটাকে বলা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, এই জায়গাগুলো আপনারা ভালো করে দেখে নিন। এরপরে আপনাদেরকে যেটা জানতে হবে এইখান থেকে সেটা হচ্ছে লিন্ডেম্যান এর 10% ল বা 10% নিয়ম। এই লিন্ডেম্যানের 10% নিয়মটা আপনাদেরকে একটুখানি জানাবো। তিনি বলছেন তিনি অর্থাৎ বিজ্ঞানী লিন্ডেম্যান তিনি 1942 সালে তার বিখ্যাত বই বা বিখ্যাত সূত্র একটা ছিল, ল ছিল, নিয়ম ছিল যে 10% নিয়ম। কি বললেন এই নিয়মে? এই 10% নিয়ম বা নীতি বা সূত্র অনুসারে বা 10% ল অনুসারে তিনি বললেন যে বাস্তুতন্ত্রের মধ্যে যে শক্তি প্রবাহ হলো, ধরুন এখানে একটা উদ্ভিদ, হ্যাঁ, এই উদ্ভিদ কি করলো, এই উদ্ভিদটাকে তৃণভোজীরা খেলো। এই তৃণভোজী আবার কোনো একটা মাংসাশী প্রাণী দ্বারা ভক্ষণ হলো। তো এই যে ধরুন এখান থেকে এখানে আসলো, প্রথমে ধরুন এখানে 10% শক্তি রয়েছে। তো এই 10% শক্তি যখন হয় এখানে দেখুন বাস্তুতন্ত্রের মধ্যে যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য লক্ষ্য করলেন, তিনি ব্যাখ্যা করলেন এটাকে। তিনি এই তত্ত্ব অনুসারে দেখালেন যে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। প্রত্যেকটা স্তরে, বলছে প্রতিটি স্তরে 10% 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এবং বাকি 90% শক্তি অন্যান্য কাজে ব্যয় হয়। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে লিন্ডেম্যানের 10% ল অনুসারে কত পার্সেন্ট শক্তি দেহ গঠনের কাজে লাগে, তাহলে আপনি বলবেন 10%। এবং কত পার্সেন্ট শক্তি অন্যান্য কাজে ব্যয় হয়, তো আপনি বলবেন 90%। ঠিক আছে, এইগুলো জিনিস। আচ্ছা, এরপরে আমরা দেখব জিপিপি এবং এনপিপি। এই জিপিপি কি, এনপিপি কি, এটা আমরা জানবো। জিপিপির পুরো নাম হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন এবং এনপিপির মানে হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন। এই জিপিপি কি না, জিপিপি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। এখানে বলা হচ্ছে যে সালোক সংশ্লেষের সময়ে সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। যে পরিমাণ শক্তি তা নিজের দেহে আবদ্ধ করে তাকে মোট প্রাথমিক উৎপাদক বা জিপিপি বলা হয়। অর্থাৎ একটা উদ্ভিদ খাদ্য তৈরি করার সময়ে সূর্যালোক থেকে যে শক্তিটা নিয়ে মানে এখানে খাদ্য গ্রহণ করলো সেটাকে বলা হচ্ছে জিপিপি। ঠিক আছে, সূর্যালোক শক্তিকে বা এই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। যে পরিমাণ শক্তি তার নিজের দেহে আবদ্ধ করে তাকেই বলা হচ্ছে জিপিপি। ঠিক আছে, এবার বলছে এনপিপি, অর্থাৎ নেট বা নিট বলা হয় এটাকে, নিট প্রাইমারি প্রোডাকশন বা নেট প্রাইমারি প্রোডাকশন। এই নেট প্রাইমারি প্রোডাকশনটা কি বলছে যে অর্জিত শক্তির, অর্থাৎ এই যে 100% শক্তিটা নিল জিপিপি হলো। ঠিক আছে, এই জিপিপির যে অর্জিত শক্তি সমস্তটাই কিন্তু সংরক্ষিত হয় না। কি হয় না, সেই শক্তির আমরা দেখলাম একটু আগে যে 90% বিভিন্ন কাজে ব্যয় হয়ে যাওয়ার পরে যে মাত্র 10% শক্তি থাকলো সেই 10% শক্তিকে বলা হচ্ছে নিট প্রাইমারি প্রোডাকশন বা নিট প্রাথমিক উৎপাদক। ঠিক আছে, বা এনপিপি। তো এটি খাদ্য শৃঙ্খলে পরিবাহিত হয়। এই 10%টাই, এই যে শক্তিটাই কিন্তু অন্যদের দেহে যায়। ধরুন যার কাছে গেল, হ্যাঁ, তার কাছে কিন্তু তখন কিন্তু 100%। এবার এর কাছে কিন্তু এর কাছে যে 100% ছিল, এর 100%টা 10%টা এর কাছে গেল। এবার এই 10%টা যখন অন্য কেউ খেতে আসে তখন ওই 10%টা এই যখন পেয়ে যায় তখন এই 100% রূপে পাই। এবার একে যখন মানে অ্যাকচুয়ালি কিন্তু 10 ভাগটাকে বলা হচ্ছে 100%। এবার যখন ও আরেকজন খেয়ে নেয় ওইটাকে 10টাকে, হ্যাঁ, তখন কিন্তু এই 10-এর মধ্যে 10%
10% কিন্তু এই খায়। আচ্ছা, এরপরে আমরা জানবো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষটা কি না, বলছে সালোক সংশ্লেষ দুটি গ্রিক শব্দ ফোটোস এবং এই সিনথেসিস, এই দুটো শব্দ, এই ফোটোস এবং সিনথেসিস, এই দুটো শব্দের সংমিশ্রণে কিন্তু সালোক সংশ্লেষ কথাটা তৈরি হয়েছে। এই ফটোস কথার মানে হচ্ছে আলোক, এর মানে হচ্ছে সূর্যালোক, সূর্যালোক যেটা সেটা হচ্ছে আলোক বলা হচ্ছে ফটোস, এবং সিনথেসিস, এই সিনথেসিস কথাটার মানে হচ্ছে সংশ্লেষণ বা তৈরি করা, এর সমন্বয়ে গঠিত। এই দুটো সমন্বয়ে কিন্তু ফটোস এবং সিনথেসিস বা আলোক মানে সূর্যালোক এবং সংশ্লেষণ, এই দুটো সম্পর্কেই কিন্তু শব্দের সমন্বয়ে কিন্তু সালোক সংশ্লেষটা তৈরি। আবার এই সালোক সংশ্লেষ শব্দটিকে কথাটি বিশ্লেষণ করলে দেখা যায় সালোক শব্দটির অর্থ হলো সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষণ কথাটির অর্থ হলো কোনো কিছু উৎপাদিত হওয়া। 1898 সালে 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস এই সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এইটার প্রচলন করলেন। এক কথায় এই সালোক সংশ্লেষণের অর্থ দাঁড়ায় সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ। ঠিক আছে, এই সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ, এটাই হচ্ছে সালোক সংশ্লেষ। বলা হচ্ছে, এটা ভালো করে দেখুন, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত যে কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। ঠিক আছে, তো এই সালোক সংশ্লেষণ কী জিনিস বললাম না, বলা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইড এবং মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের যে সংশ্লেষণ ঘটাচ্ছে, সেটাই হচ্ছে সালোক সংশ্লেষ। আবার বলা হচ্ছে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় সে ঠিক তত পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় এই প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। মনে রাখবেন, উদ্ভিদের সবুজ পাতার উপরের ত্বক এবং নিচের ত্বকের মধ্যে ক্লোরোফিল যুক্ত কলাকেই মেসোফিল কলা বলা হয়। এখানেই সালোক সংশ্লেষ আপনার ঘটে, এই মেসোফিল কলাতে। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ কোথায় ঘটে না মেসোফিল কলায়। তো এটা একটা জিনিস আপনারা ভালোভাবে মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে জলাশয়ের বাস্তুতন্ত্র। জলাশয়ের বাস্তুতন্ত্রটা কি বলা হচ্ছে, জলাশয়ের বাস্তুতন্ত্র হচ্ছে অজীব উপাদান এবং জীবজাত উপাদান। এই অজীব উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্টস আর একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্টস বা জীবজাত উপাদান। প্রথমেই জানবো অজীব উপাদান এটা কি না, আপনারা প্রত্যেকেই জানেন যে যেখানে উল্লেখযোগ্য অজীব উপাদানগুলি হলো যেমন জল, অক্সিজেন, সূর্যালোক, মাটি, বায়ু, কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম, ফসফরাস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি। এইগুলোকেও অজৈব বা জড় যেটাকে বলা হয়। হ্যাঁ, তো ভালোভাবে মানে সংক্ষেপে মনে রাখবেন যে জড় উপাদান যেগুলো, এগুলো হচ্ছে অজীব উপাদান মনে রাখবেন। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে অজীব উপাদান। এবং 2 নম্বরে যেটা হচ্ছে জীবজাত উপাদান। জীবজাত উপাদান হচ্ছে বায়োটিক কম্পোনেন্টস। জীবজাত উপাদানগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়, যেমন উৎপাদক, খাদক, বিয়োজক। একটু আগে বললাম যেগুলো, ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে উৎপাদক, খাদক এবং বিয়োজক। এগুলো হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট বা জীবজাত উপাদান, এই জায়গাগুলো। তো এইগুলো থেকেও কিন্তু পরীক্ষায় দেই যে ধরুন অক্সিজেন দেওয়া হলো বা সূর্যালোক দেওয়া হলো, এটা কি ধরনের উপাদান, তাহলে আপনি কখনোই কিন্তু বলবেন না যে এটা বায়োটিক বা জীবজাত উপাদান। ঠিক আছে, এগুলো হচ্ছে অজীব উপাদান। এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে এই যে উৎপাদক, খাদক, বিয়োজক, এগুলোকে জলাশয়ের যে বাস্তুতন্ত্র, এখানে এই জলাশয়ের বাস্তুতন্ত্রের মধ্যে কি কি উৎপাদক রয়েছে, কোনগুলো খাদক, কোনগুলো বিয়োজক, এইগুলো অ্যাঙ্গেলে কিন্তু জানবো যে জলাশয়ের বাস্তুতন্ত্রের মধ্যে কোনগুলো উৎপাদক, কোনগুলো খাদক, কোনগুলো বিয়োজক।
দেখুন উৎপাদক, এটা জলাশয়ের অর্থাৎ পুকুরের বাস্তুতন্ত্রে ধরুন যে একটা পুকুরের বাস্তুতন্ত্রে কোনগুলো উৎপাদক হতে পারে, কোনগুলো খাদক, কোনগুলো বিয়োজক, এই সম্পর্কে একটুখানি আমরা অল্প বিস্তর জানবো, তাহলে এখান থেকে শেষ হবে। তো প্রথমে আমরা জানবো উৎপাদক। বিভিন্ন প্রকার ফাইটোপ্ল্যাঙ্কটন যেমন স্পাইরোগাইরা, ভলভক্স, এগুলোকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এগুলো এক একটা উৎপাদক, এই স্পাইরোগাইরা, ভলভক্স এইগুলো। এছাড়া বৃহৎ উদ্ভিদ রয়েছে যেমন হাইড্রিলা, পদ্ম, শালুক, কচুরিপানা, এগুলোকে বলা হচ্ছে উৎপাদক। তো এই উদ্ভিদগুলি সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং জলের মধ্যে অক্সিজেন সরবরাহ করে এগুলো। তো এই ছিল একটা উৎপাদক। মনে রাখবেন যে এই ফাইটোপ্ল্যাঙ্কটন অনেকটাই উদ্ভিদের মতো এবং এরা উৎপাদক হিসেবে কিন্তু কাজ করে। কিন্তু এগুলো জুপ্ল্যাঙ্কটন উৎপাদক না। জুপ্ল্যাঙ্কটন কি করে? এরা উৎপাদক না, এগুলো একটা ব্যাকটেরিয়ার মতো। এই জুপ্ল্যাঙ্কটনগুলোই কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনদের গ্রাস করে বা খেয়ে নেয়। তো এবার আসছে খাদক সম্পর্কে, তাহলে বোঝা যাবে। তো পুকুরের কয়েক প্রকার খাদক আমরা লক্ষ্য করি, যেমন প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক বলতে বিভিন্ন প্রাণী প্ল্যাঙ্কটন জলের কীটপতঙ্গ প্রভৃতি জলজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে। হ্যাঁ, এইগুলোকে বলা হয় প্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন। তো এই একটা ছিল একদম অতি ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতর প্রাণী, ওগুলোকে আমরা খালি চোখে সাধারণত দেখতে পাই না। এগুলো প্ল্যাঙ্কটন, মানে বিভিন্ন রকম ছত্রাক, ব্যাকটেরিয়া, এই ফাইটোপ্ল্যাঙ্কটন পচা জিনিসগুলোকে খেয়ে নেয়। এইগুলোকে বলা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। এরপরে আসছে দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে ছোট ছোট মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি, এইগুলোকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। ঠিক আছে, এগুলোকে প্রথম শ্রেণীর খাদকদের এরা খেয়ে বেঁচে থাকে। মানে এই জুপ্ল্যাঙ্কটন এই জুপ্ল্যাঙ্কটনরা কী করে, উপরের যে আপনারা স্পাইরোগাইরা দেখলাম, ভলভক্স বা আমরা হাইড্রিলা, পদ্ম, শালুক, কচুরিপানা, এগুলোকে কারা খায়? এগুলোকে এই প্রাণী প্ল্যাঙ্কটনগুলো খেয়ে বেঁচে থাকে। এবার এই প্রাণী প্ল্যাঙ্কটনগুলো বা জুপ্ল্যাঙ্কটনগুলোকে এই ছোট ছোট মাছগুলো খায়, জলজ পতঙ্গগুলো খায়, চিংড়ি মাছ বা চিংড়ি, এইগুলো কিন্তু খেয়ে এই প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে কিন্তু এরা এই দ্বিতীয় শ্রেণীর খাদকরা বেঁচে থাকে। এরপরে তৃতীয় শ্রেণীর খাদক। এই তৃতীয় শ্রেণীর খাদক কারা? না, বড় বড় মাছ যেমন শোল মাছ, বোয়াল মাছ, এরা। তাছাড়া বক রয়েছে, পানকৌড়ি রয়েছে, সাপ রয়েছে, এগুলো কিন্তু পুকুরের জলাশয়ের মধ্যে থাকে। ঠিক আছে, তো এই শোল, বোয়াল বা বক, পানকৌড়ি, সাপ, এগুলো দ্বিতীয় শ্রেণীর খাদকদের খেয়ে এরা বেঁচে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে বিয়োজক। বিয়োজক কি না, পুকুরে বিভিন্ন রকমের পরজীবী ও মৃতজীবী বসবাস করে। তো পুকুরের বিভিন্ন রকমের পরজীবী ও মৃতজীবী বসবাস করে, যেমন বিভিন্ন প্রকার ছত্রাক এবং ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের উপর জন্মায় এবং পচন ঘটায়। ধীরে ধীরে বিয়োজিত করে জটিল যৌগগুলি ভেঙে সরল যৌগে পরিণত করে। পরবর্তীতে এই মৌলগুলো পরিবেশে ফিরে যায়। তো এই একটা জিনিস, হ্যাঁ, এইগুলো আপনাদেরকে ভালো করে জেনে মনে রাখতে হবে। এখানে রয়েছে জলজ জীব সাধারণত 4টি শ্রেণীতে বিভক্ত, যেমন বেন্থস, নেকটন, নিউট্রন, প্ল্যাঙ্কটন। ঠিক আছে, তো এই বেন্থস কি? বেন্থস হলো জলজ জীব যারা জলের নিচে পললগুলিতে বুকে হেঁটে বেড়ায়, তাদেরকে বলা হচ্ছে বেন্থস। এদের অনেকগুলো বিয়োজক হয়, যেমন স্পঞ্জ, ঝিনুক, অ্যাঙ্গারলার ফিশ, শামুক ইত্যাদি ইত্যাদি। নেকটনটা কি? এগুলো আগের ভিডিওতে বলা হয়েছে। নেকটন কি না, নেকটন হচ্ছে একটা সাঁতারু জীব বা সজীব পদার্থ যা স্রোতের সাপেক্ষে স্বাধীনভাবে সন্তরণ করতে পারে। যেমন আমরা বলতে পারি এরা যেমন মাছ, স্কুইড, অক্টোপাস, হাঙর, সামুদ্রিক প্রাণী ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এদের পরজীবী এবং আকারের পরিসর এরা বিশাল। এরপরে হচ্ছে নিউট্রন। এই নিউট্রনটা হচ্ছে কি, যে সমস্ত জলজ প্রাণী জলে ভেসে বেড়ানোর সময়ে কিছুটা অংশ জলে ডুবে থাকে এবং কিছুটা অংশ জলে ভেসে থাকে, তাদেরকে নিউট্রন বলে। এরপরে হচ্ছে প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটনটা হলো ক্ষুদ্র জলজ জীব যারা নিজেরা চলতে পারে না, তারা ফটিক জোনে বাস করে এবং এদের মধ্যে রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ইত্যাদি ইত্যাদি। এই ফাইটোপ্ল্যাঙ্কটন ব্যাকটেরিয়া এবং শৈবাল যারা খাবার তৈরিতে সূর্যের আলো ব্যবহার করে, এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো। এই ফাইটোপ্ল্যাঙ্কটনদের আবার জুপ্ল্যাঙ্কটনগুলো, এই জুপ্ল্যাঙ্কটন একটা ক্ষুদ্র প্রাণী, এরা খেয়ে নেয় এই ফাইটোপ্ল্যাঙ্কটনদেরকে।
ঠিক আছে, এই সব জায়গাগুলো আপনারা দেখবেন। এরপরে আমরা কি করব না, এইখান থেকে আমরা বেশ কয়েকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এখানে টোটালি আমরা 11টা এমসিকিউ রয়েছে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে বাস্তুসংস্থান, বাস্তুতন্ত্র এবং খাদ্য শৃঙ্খল, অর্থাৎ ইকোলজি, ইকোসিস্টেম এবং ফুড চেন। এইরকম করে আপনাদের সিলেবাসে পুরো সিলেবাসটাকে এইভাবে শেষ করা হবে। তো এই 4 নম্বর এটা একটা টপিক। এর আগে আমরা 1 নম্বর টপিক, 2 নম্বর টপিক, 3 নম্বর টপিক এগুলো শেষ করেছি। আজকে 4 নম্বরটা শেষ হচ্ছে। এইরকম করে ধীরে ধীরে সমস্ত টপিকগুলো আপনাদের সিলেবাসের ধরে আপনাদেরকে শেষ করা হবে। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তাছাড়া এই সিডিপির পুরো সিলেবাসটার উপরে বেশ কিছু ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাকি কয়েকটা পিডিএফ আর বাকি কয়েকটি টপিক রয়েছে, সেগুলো আপনাদেরকে ধীরে অবশ্যই দিয়ে দেওয়া হবে। চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সমস্ত রকমের এমসিকিউ এর পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে প্রোভাইড করা হয়। টেলিগ্রাম গ্রুপে যাবেন, সেখানে কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো চলুন আমরা এই এমসিকিউগুলো একে একে দেখে নিই। এখানে টোটালে 11টি এমসিকিউ রয়েছে। এখানে একটা এমসিকিউ আপনাদের কাছে রাখবো, আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। বাকি এমসিকিউগুলো একে একে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের মৌলিক একক? কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের মৌলিক একক? জনসংখ্যা, পরিবেশ, জীবমণ্ডল নাকি বাস্তুতন্ত্র? তো সঠিক উত্তর হয়ে যাবে আপনার বাস্তুতন্ত্র বা অপশন ডি। ঠিক আছে, এরপরে আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন বলছে, খাদ্য শৃঙ্খলের নিচের কোনটি সঠিক? খাদ্য শৃঙ্খল যে আমরা দেখলাম, সেখানে কোনটি আমরা এখানে দেখতে পাই সঠিক? প্রথমে তৃণভোজী, তারপরে সর্বভুক নাকি মাংসাশী আর মৃতজীবী বলা হচ্ছে। তো এটা কি ঠিক, নাকি সর্বভুক, তৃণভোজী, মাংসাশী, মৃতজীবী? অপশন সি বলা হচ্ছে তৃণভোজী, সর্বভুক, মৃতজীবী এবং মাংসাশী। আর অপশন ডি বলা হচ্ছে তৃণভোজী, মাংসাশী, সর্বভুক, মৃতজীবী। তো আমরা যে তৃণভোজী তো প্রথমেই হবে, যার জন্য অপশন বি প্রথমে আমরা কেটে দেবো, কারণ সর্বভুক প্রথমে আসতে পারে না। প্রথমে তৃণভোজী তো অবশ্যই হবে। তৃণভোজীর পরে যে সর্বভুক, এরকমটা হয় না, সর্বভুক পরে হবে। তো সর্বভুক এইটা হবে না, অপশন এ বাতিল। এবার অপশন এতে সিতে রয়েছে তৃণভোজীর পরে সর্বভুক, এখানেও রয়েছে, তাহলে এটাও অপশন সি চলে যাবে। অপশন ডি অবশ্যই রাইট অ্যান্সার হবে। আমরা দেখে নিই, তৃণভোজীদের মাংসাশী খায়, তারপরে সর্বভুক সব শেষে মৃতজীবীতে পরিণত হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এক্ষেত্রেও। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, নিচের দুটির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের প্রধান বিয়োজক? তো এখানে দুটো করে উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে প্রধান বিয়োজক কোনটি লেখা আছে? অপশন এতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া, অপশন বিতে ব্যাকটেরিয়া এবং গাছপালা, অপশন সিতে বলা হচ্ছে ব্যাকটেরিয়া এবং প্রাণী, আর অপশন ডিতে বলা হচ্ছে উদ্ভিদ এবং ছত্রাক। তো অবশ্যই উদ্ভিদ হবে না, প্রাণী হবে না, গাছপালা হবে না, এখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, চলুন। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র? তো সবচাইতে বড় বাস্তুতন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়? মরুভূমির বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, নাকি মহাসাগরের বাস্তুতন্ত্র, নাকি বন বাস্তুতন্ত্র? তো সবচাইতে বড় বাস্তুতন্ত্র যেটা হচ্ছে অপশন সি, মহাসাগরের বাস্তুতন্ত্র। ঠিক আছে, মহাসাগরের বাস্তুতন্ত্র অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অজৈব উপাদান কোনটি? একটা বলছে জৈব পদার্থ, একটা জীবন্ত জিনিস, একটা জুপ্ল্যাঙ্কটন এবং সূর্যালোক। আমি কিন্তু পড়ানোর সময় কিন্তু বলেছিলাম এগুলো মাথায় রাখার কথা। তাহলে এখানে বলেছে অজৈব উপাদান কোনটি? তো জৈব পদার্থ এটা তো অজৈব নয়ই, জীবন্ত এটাও না, জুপ্ল্যাঙ্কটন এটা একটা প্রাণী, ক্ষুদ্র প্রাণী, এটাও না, সূর্যালোক হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সূর্যালোক হচ্ছে অজৈব উপাদান। আপনাদেরকে এগুলো কিন্তু মনে রাখতে বলা হয়েছে ক্লাস করানোর সময়ই, তো এগুলো আপনারা ভালো করে মনে রাখবেন, তাহলেই হবে। এরপরে দেখুন, বলা হচ্ছে বাস্তুতন্ত্রের সেটকে বলা হয়, অর্থাৎ বাস্তুতন্ত্রের মিলনকে এক জায়গায়, এটাকে কি বলা হয়? অপশন এ বায়োম, অপশন সি জলবায়ু, অপশন ডি উপতন্ত্র, আর অপশন ডি বলা হচ্ছে গঠন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বায়োম। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বাস্তুতন্ত্রের সেটকে বলা হয় বায়োম, অর্থাৎ দুটি বাস্তুতন্ত্রের মিলনকে বলা হয় বায়োম। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বর কোশ্চিনটা দেখে নেব। 7 নম্বর কোশ্চিনে বলা হয়েছে, একটি বাস্তুতন্ত্রেও
প্রধানত কি বা কি নিয়ে গঠিত? বলা হচ্ছে কেবল জীবিত জীবদেরকে নিয়ে একটা বাস্তুতন্ত্র গঠিত, নাকি জীবিত জীব এবং বাহ্যিক কারণগুলিকে নিয়ে গঠিত, নাকি কেবল পোকামাকড়, নাকি শুধুমাত্র বাহ্যিক কারণ? তো কোনগুলোকে নিয়ে একটা বাস্তুতন্ত্র গঠিত হয়েছে এগুলো আপনারা অবশ্যই জানতে পারলেন। কোনটা হবে সঠিক উত্তর এটা অবশ্যই আপনারা কমেন্টে জানান। কমেন্টে আপনারা অবশ্যই লিখবেন 7 লিখে 7-এর অপশন কোনটা হবে, এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, এরকম করে লিখবেন। 7-এর এ বা সি, বি বা সি বা ডি কোনটা হবে সঠিক উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখানে প্রশ্নে বলা হচ্ছে একটা বাস্তুতন্ত্র প্রধানত কি বা কি নিয়ে গঠিত, কি নিয়ে গঠিত হতে পারে অথবা কি নিয়ে গঠিত হতে পারে, আপনাদের কোনটা মনে হবে সঠিক উত্তর সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানান। এরপরে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বাস্তুতন্ত্রে শক্তি কি অবস্থায় থাকে। তো কি অবস্থায় একটা বাস্তুতন্ত্রের শক্তিগুলো থাকে আপনারা জানতে পারছেন, মুক্ত অবস্থায়, শোষিত অবস্থায়, নাকি গতিশীল, নাকি উপরের কোনোটিই নয়। তো একটা বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে আমরা দেখি খাদকে রূপান্তরিত হয়, স্থানান্তরিত হয়, তারপরে হয় বিয়োজকে। তো এগুলো আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেটাকে বলা হচ্ছে গতিশীল বলা হবে এটাকে। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার আমাদের। ঠিক আছে, আমরা 8 নম্বর কোশ্চেন শেষ করলাম। এরপর আমরা 9 নম্বর কোশ্চেনটি দেখে নেব। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটি? কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটি আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন কৃত্রিম বাস্তুতন্ত্র কোনটি। অপশন এ বলা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, অপশন বি বলা হচ্ছে একটা অরণ্যের বাস্তুতন্ত্র, অপশন সি বলা হচ্ছে তৃণভূমির বাস্তুতন্ত্র, আর অপশন ডি বলা হচ্ছে উপরের কোনোটি নয়। তো এখানে কোনটি হবে রাইট অ্যান্সার? একটা কৃত্রিম বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র কোনটি না? কৃত্রিম বাস্তুতন্ত্র হচ্ছে একটা পুকুরের বাস্তুতন্ত্র। ঠিক আছে, অরণ্য তো হবে না, তৃণভূমিও হবে না এখানে। হ্যাঁ, পুকুরটা মানুষ তৈরি করে কৃত্রিম বাস্তুতন্ত্র, এটা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে চলুন 10 নম্বর প্রশ্ন। খাদ্য শৃঙ্খলে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ খাদক, অপশন বি প্রাথমিক খাদক, অপশন সি দ্বিতীয় শ্রেণীর খাদক, অপশন ডি বিয়োজক। তো কোনটি হবে সঠিক উত্তর? সবচেয়ে বেশি পরিমাণে থাকে বিয়োজক। কি? অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর একটাই লাস্ট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন রয়েছে। এখানে রয়েছে নিম্নলিখিত কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র নয়? কৃত্রিম বাস্তুতন্ত্র নয় বলেছে, ভালো করে জানুন, কৃত্রিম বাস্তুতন্ত্র নয় কোনটি? তো একটা বাঁধের জলাধার বা বাস্তুতন্ত্র, যেটা বাঁধের জলাধার, হ্যাঁ, একটা বাঁধ রেখে জলটাকে আটকে রেখেছেন, এটা একটা জলাধার যেটা, সেটা কি কৃত্রিম বাস্তুতন্ত্র নয়? নাকি ধান ক্ষেত, নাকি বন, নাকি বাগান, কোনটি হবে? তাহলে মানুষ বাগান তৈরি করে, ধান ক্ষেত তৈরি করে, একটা বাঁধের জলাধার বাঁধ করে একটা জলকে আটকে রাখা জলাধার তৈরি করলেন। তো বনটা কিন্তু মানুষ তৈরি করেনি, যার জন্য এটা কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র নয়। এই অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আপনাদেরকে বারবার বলবো ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে, যদি একটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওগুলো আপনাদের কীরকম, কী ধরনের ভিডিও চাই, কোন কোন টপিকের উপরে ভিডিও চাই, বা কি আপনার মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমি বারবার বলেছি আপনাদেরকে যে আমার চ্যানেল যত তাড়াতাড়ি বড় হবে, গ্রোথ হবে, তত তাড়াতাড়ি আপনাদেরকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে আমি আপনাদের মোটিভেটেড হয়ে আপনাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করতে পারবো। এবং ফ্রিতে সমস্ত রকম পিডিএফগুলো, এমসিকিউ এর পিডিএফ বলেন, ডিটেলস নোটসের পিডিএফগুলো যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে তাড়াতাড়ি করে পিডিএফগুলো প্রোভাইড করব ফ্রিতে। তো লাস্টে আপনাকে বলবো যে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, আমরা আছি আপনাদের পাশে। আর চ্যানেলের ডেসক্রিপশন থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। ওকে, তো আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।